মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। নিরাপত্তার উপদেষ্টা বলেন, বাংলাদেশ আমেরিকা হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করেছে এমন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনো কাম্য নয়। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে, তবে জোর করে নয়। এ বিষয়ে কূটনৈতিক আলোচনা থেকে বাস্তব ফলাফল আসবে বলেও জানান তিনি। If this issue is not resolved, will become a problem for us, yes. It will also become a problem for the region and the wider world. So I would like to call upon the international community that they must resolve this issue. Of course, the issues, as has been mentioned, that the attitude on the other side of the border, etc., are there. But then, just you don't like me doesn't mean that I cannot leave. Just you don't like me as your neighbor or your staying beside you doesn't mean that you can kick me out and that I have no rights to my place. বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। বেলা 11টায় গুলশানের দলের চেয়ারপারসন অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে এক ব্রিফিংয়ে আমির খসরু বলেন, দুদেশের সম্পর্কে এগিয়ে নিতে কি করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচিত সরকার আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে জানিয়ে আমির খসরু বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা চায় রাশিয়া। আলোচনা তো হয়েছে সবকিছু, সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায়। কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চায় না, তারা সবাই স্টেবিলিটি চাচ্ছে। আসলে এই অঞ্চলটা যদি স্টেবিলিটি না থাকে তো বাকি কোনো কাজে তো এখানে হবে না। বাংলাদেশ শুধু ইনসিকিউর তো নিরাপত্তাহীনতায় ভুগবে না, পুরো অঞ্চলের মধ্যে একটা নিরাপত্তাহীনতা আসবে, এটা তো দ্বারা কেউ লাভবান হবে না। যুক্তরাজ্যে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী 5 মের পরিবর্তে 6 মে মঙ্গলবার তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইং এর সদস্য খায়রুল কবির খান জানান, খালেদা জিয়া 5 মে লন্ডন থেকে রওনা হয়ে 6 মে ঢাকায় পৌঁছাবেন। কাতারের আমিরের দেয়া একটি বিশেষ শেয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। এরপর গত 25 জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন বিএনপির চেয়ারপারসন। গণতন্ত্র চাইলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের চিন্তা ভাবনা ও মতামতকে গুরুত্ব দিতে হবে, অন্যের মতামতকে জোর করে চাপিয়ে দেওয়াকে সমর্থন করে না বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মিডিয়াকে কিভাবে ফ্যাসিজম থেকে বের করা যায় সে উদ্যোগ নিতে হবে। গণমাধ্যমকে দলীয়করণ থেকে বের করে মানুষের পক্ষে কাজ করতে হবে বলেও তিনি জানান। বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই, পুনরায় দেখতে চাই, তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি। একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছে, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী।
ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে এলটি হলে 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ তৈরি করতে হবে। সূচনা বক্তব্যে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মত পার্থক্য থাকা স্বাভাবিক, এরপরও দল ন্যূনতম একটা জায়গায় আসতে চায়। আগামী দিনে আর কখনো যাতে স্বৈরশাসনের উৎপত্তি হতে না পারে সেই বিষয়টির সাথে গুরুত্ব দিতে হবে। যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরি হবে সেগুলোর ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো, জোটগুলো সকলে যে আন্তরিকতার সঙ্গে সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করতে চান এ বিষয়ে কোনো সংশয় নেই। তো ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা 12 দলীয় জোট গভীর মনোযোগ সহকারে, আন্তরিক অভিনিবেশ সহকারে আপনাদের সাজেশন, আপনাদের মতামতগুলি অনুধাবন করতে চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য বিভিন্নভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড মামলায় 49 আসামি খালাসির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। আজ আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 21শে নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেট রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান সহ 19 জনকে। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন। আইনজীবী বলেন, উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট 2025-এর অধ্যায় 3, 4, 6, 10, 11 এবং 12 অন্তর্ভুক্ত সুপারিশ সমূহ ইসলামী শরীয়তের বিধান সমূহের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রিটে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যান বিবাদী করা হয়েছে। ঢাকা টু চন্দ্রা রুটের পরিবহনগুলোর কাছে জিম্মি হয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীদের বাসে ওঠানো হলেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার আগেই তালবাহানা করে জোরপূর্বক নামিয়ে দেয় ড্রাইভার ও হেলপারদের সুবিধামতো স্থানে। এতে টাকা ও সময় অপচয়ের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। আসাদুজ্জামান খাইরুলের রিপোর্ট। সড়ক পরিবহনের প্রতারণায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে রাজধানী থেকে ঢাকা চন্দ্রার মধ্যে চলাচলকারী যাত্রীরা। এই রুটে সাভার পরিবহন, মৌমিতা, ওয়েলকাম, রাজধানী ইতিহাস ও ঠিকানা ব্যানারের 6টি পরিবহনের কয়েকশো বাস চলে দিবারাত্রি। বাসগুলোর সামনে পিছনে বড় বড় করে লেখা আছে ঢাকা টু চন্দ্রা, সাভার, নবীনগর, বাইপেল, জিরানি। আর এই লেখা দেখে চন্দ্রার যাত্রীরা বাসগুলোতে উঠে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়তই। এরা হচ্ছে যে বলে যে এরা পর্যন্ত চান্দ্রা পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু এরা আনফরচুনেটলি মাঝখানে এরকমই করে আর 20 মাইলের গাড়ি ছুটছিলাম, ও নামাই দিছে, দিয়ে মধ্যে উঠাইছে। ওরা বললো যে এখানে নাকি আর
পিছের পাশে যাইতে বললো। এসব পরিবহন ঢাকার বিভিন্ন স্থান থেকে গাবতলী, সাভার, নবীনগর, বাইপেল হয়ে শেষ গন্তব্য চন্দ্রা স্টেশনে যাওয়ার কথা। সে অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়াও আদায় করেন। তবে অধিকাংশ পরিবহনই সাভার পর্যন্ত এসে বিভিন্ন অজুহাতে জোর করেই যাত্রীদের নামিয়ে দেয়। তো গাড়ি সিট দেখে গাড়ি তো উঠে দিচ্ছি, আমি তো আর ভরা গাড়িতে যারা করে দেই নাই যাত্রী। না হরেন না, আমরা গাড়ি 2-4টা 10টা যদি যাত্রী থাকে আমরা অন্য গাড়িতে উঠিয়ে দিই আবার নিজের মনে করি। ঠিকানা মমিতা, সাভার, ইতিহাস, এই 3-4টা বাস ঘুরে। তথ্য অনুযায়ী পরিবহন কোম্পানিগুলোর রুট পারমিট নিয়েও রয়েছে অনিয়ম। অনেক পরিবহনই অনুমোদনবিহীন। তবে সংশ্লিষ্টরা বলছে ভিন্ন কথা। কিছু কিছু গাড়ি আমাদের অনুপস্থিত, আমরা সবসময় রাস্তা থাকি না, ফাঁকি দিয়ে চোখের ফাঁকি দেখো আমি চালাবো না, বন্ধ রাখবো, এই কথা এই জায়গাটা পার হইয়া সামনে গিয়ে আবার যায়। আমাদের ড্রাইভার স্টাফের কারণে আমরা ইনকামও ঠিক মতো পাচ্ছি না গাড়ি। রাত্রি একটু কমোডলেই ওরা গাড়িগুলা ঘুরেই দেয়। প্রকাশ্যে এমন অনিয়ম হলেও অদৃশ্য কারণে নিশ্চুপ হাইওয়ে পুলিশ। দৃশ্যমান পদক্ষেপ নেই ট্রাফিক পুলিশেরও। এই বিষয়ে আমরা আরো বেশি জোরালো পদক্ষেপ নেব, মামলার সংখ্যাও বাড়িয়ে দিব এবং এর সাথে যারা সম্পৃক্ত চালক ড্রাইভার যারাই আছে এদের বিরুদ্ধে আরো আইনি ব্যবস্থা আরো জোরালো হবে। আমরা কোনো অভিযোগ পাই না এখন পর্যন্ত, আর অভিযোগ পেলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঢাকা চন্দ্রা মহাসড়কের এই রুটের বাসগুলোর কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। রাত্রের বেলা যত্রতত্র নামিয়ে দেওয়ার ফলে যাত্রীগুলো হরহামেশাই ছিনতাইকারীদের কবলে পড়ছে। তাই সাধারণ মানুষের এখন একটি দাবি, অতি সত্বর প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এই অনিয়মের বিরুদ্ধে এবং এই বাসগুলো যাত্রী ভোগান্তির কারণ না হয়ে ভূমিকা পালন করবে যাত্রী সেবায়। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। এবার আমাদের কৃষি। দেশব্যাপী চলছে বোরো ধান কাটার মৌসুম। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সেচ, সার ও কীটনাশকে খরচ বেশি হওয়ায় ভালো দাম না পাওয়ার আশঙ্কা কৃষকদের। এদিকে এই ধান বাজারে উঠলে চালের বাজারের ঊর্ধ্বগতি কিছুটা হলেও সহনীয় হবে বলে জানা গেছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কুষ্টিয়ার সদর উপজেলার ছাইবেরিয়া বিলের এমন সবুজ ধানে ভরা দৃশ্য জেলার প্রায় সব জায়গায়। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সার, বীজ ও সেচ খরচ বেশি হয় ভালো দাম না পাওয়ার আশঙ্কা করছেন কৃষক ও জমির মালিকরা। ধান এবার অন্য বছরের চাইতে অনেক ভালো, ক্যানালের পানি পেয়া। যাই হোক, মোটামুটি সারের দামটা যদি এটা কমতো তাহলে আমরা চাষি একটু ছাড়াই হতাম। সার, কীটনাশক এগুলো আসলে অতিরিক্ত দাম, এই ডিলাররা খুব দাম নিচ্ছে। তবে সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। বছরে আপনার ধানের খুব ফলন ভালো হয়েছে। এই সার, ফার, কীটনাশক এগুলো যদি একটু দাম যদি একটু কম হয় তাহলে চাষিরা আরো একটু লাভবান হবে। জেলায় এবার 35,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 মেট্রিক টন। ধানের ধরেন সমস্ত কীটনাশকের ওষুধের দাম সবসময় বেশি, এত বেশি হলে বা আমরা চাষ পাবো। আমার এখন বর্তমান ধরেন যে পরিমাণ পোকা লাগে ধানে, তাতে সেই ধান তো আমার তো বাঁচাতেই হবে। 120 মণ ধান পাবো। ধান খুব ভালো, জায়গাতে কোনো অসুবিধা নাই। আমাদের কীটনাশকের দামটা একটু কমাতে হবে। বোরো ধানের আবাদ প্রায় 1,500 বিঘা হয়েছে। সার, তেল এইগুলোর খুব দাম ওষুধের, এই জন্য আমাদের দেখা যায় খরচটা কোনো রকম মেকআপ হবে। ফলন ভালো হয় এবছর কৃষকরা লাভবানের পাশাপাশি চালের বাজারেও স্বস্তি ফিরবে বলে মনে করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। ধানটা যখন পুরা মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। ফলন ভালো হওয়ার কারণটা হচ্ছে যে আসলে এবার আবহাওয়াটা ভালো, শেষের দিকে বৃষ্টি পেয়েছে, ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোনো রোগ পোকামাকড় ছিল না। অন্যদিকে হচ্ছে যে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না, যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে। এবছর মধ্যস্থভোগীরা যেন ধান মজুত করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করবে সরকার, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৪ দিন পর আজ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকেরা ক্লাসে ফেরেননি। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। ফলে কবে থেকে বিশ্ববিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু করা সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগে গত 19 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতি অবনতি হলে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেটের আরেকটি সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ঋতুর পালাবদলে আবার এসেছে গ্রীষ্ম, সাথে নিয়ে এসেছে তীব্র দাবদাহ। তবে ইট পাথরের এই নগরের গনগনে রোদ্দুরেও নাগরিক চোখ ও মনে প্রশান্তির পরশ দিচ্ছে মৌসুমী ফুল। হাসফাস নগর জীবন থেকে একটু ছুটে পেতে নগরবাসী ছুটে চলেন প্রকৃতির কাছে। তাদের দেখে উকি দেয় জাইরুল আর কৃষ্ণচূড়া। ঢাকার বিভিন্ন রাস্তাকে যেন প্রকৃতি সাজিয়েছে আপন মনে। আফজাল হোসেনের রিপোর্ট। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে। এভাবেই ফুলের সৌন্দর্যের কথা প্রকাশ করেছিলেন কবি জীবনানন্দ দাশ। ফুলের সেই সৌন্দর্য এখন ধরা দিয়েছে ইট পাথরের ঢাকায়। পত্রপল্লব নিয়ে চোখ ধাঁধানো লাল টকটকে উজ্জ্বল রং ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, যেন সবুজের বুকে এক টুকরো লাল। কৃষ্ণচূড়ার রক্তিম উল্লাস দেখে হাসছে জারুলও। পিছিয়ে নেই সোনালু কিংবা রক্তজবা, এ যেন সৌন্দর্য বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা। প্রকৃতির সাথে থাকতে আমারও খুব ভালো লাগছে, জায়গাটি অনেক সুন্দর। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। কংক্রিটে মোড়ানো ঢাকার বাতাসে দুলতে থাকা ফুলেরা জানে না এই শহর কতটা ব্যস্ত। তারা কেবল জানে জীবন উজাড় করে সুন্দরের সৌরভ ছড়িয়ে দিতে। ব্যস্ত জীবনের অবসাদ ভেঙে তাই তো থমকে দাঁড়ায় পথিক। বসে থেকে খুব ভালো লাগতেছে, মনোরম পরিবেশ উপভোগ করতেছি। গাছ গাছালি ফুল সব দিক দিয়ে ভালো লাগতেছে। চারদিকে ফুলের ভিতরে বেশি নজর কাড়ে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। এটা তো আল্লাহ তাআলার অপর এক নিয়ামত, যেটা জান্নাতের ভিতর অনেক সুন্দর, দুনিয়ার ভিতর অনেক সুন্দর। রাজধানীর হাতিরঝিল, রমনা পার্ক, জিয়া উদ্যান, ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন এলাকায় সৌন্দর্য পিপাসুরা ছুটছেন ফুলের সাথে নিজেদেরকে ফ্রেমবন্দি করতে। জারুল, কৃষ্ণচূড়া, স্বপ্নচূড়া, রাধাচূড়া ও জিনিয়ার সৌরভে যেন মাতোয়ারা প্রকৃতিপ্রেমীরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও যেন উজাড় করে নিজেকে মেলে ধরে পথের বাঁকে। কংক্রিটের রাস্তায় পড়ে থাকা ফুলও যেন ক্যানভাসে আঁকা ছবি। গ্রীষ্মের খরতাপে যখন নগরের ইট পাথর আর পিচ ঢালাপথ উত্তপ্ত, তখন পথিকের মনে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় কৃষ্ণচূড়া, জারুল সহ নাম না জানা কত শত ফুল। তাই তো যাপিত জীবনের সাদা কালো ক্যানভাস রঙিন করে নিতে অনেকেই হাজির হন প্রকৃতির কাছে। সবার প্রত্যাশা এমন ফুলে ফুলে ভরে উঠুক নগরীর সবকটি সড়ক, আর প্রশান্তি ছুঁয়ে যাক সবার মন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।